মুনিয়া বেগম তাকালেন নেহার দিকে, একটু হেসে বললেন, বাহ, শাড়িতে আমার মেয়েটাকে তো সুন্দর লাগছে ভীষণ। নেহার লাজুক হাসল। অতপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নির্ময় বাড়িতে ফেরার আগে চৈত্রীকে নিয়ে তারা বেরিয়ে গেল ঘুরতে। চৈত্রী পড়ল মহাবিপাকে। সে তো এসেছিল নির্ময়কে তার সাজ দেখাতে। ঘুরতে যাওয়াটা তো একটা বাহানা মাত্র। ঘুরতে যাওয়ার কথা বলে নেহা যে এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে বুঝতে পারেনি সে। সে তো ভেবেছিল নেহাকে ঘুরতে যাওয়ার কথা বলবে, কিন্তু নেহা রাজি হবে, তারপর সে সেই অজুহাত দিয়ে বসে থাকবে নির্ময়দের বাসায়। নির্ময় নামাজ থেকে ফিরে তাকে দেখে জ্ঞান হারাবে, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। নির্ময় এলো না, তাকে নিজের সাজও দেখানো হলো না, আর ঘুরতে যাওয়াও হলো না। এই শাড়ি পরে এত সেজেগুজে বাইরে নামতে তো তার লজ্জা করছে। এখন কি করবে সে? চৈত্রী আর নেহা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে বাড়িতে এসে উপস্থিত হলো নির্ময় আর তার বাবা সুলতান সাহেব। মুনিয়া বেগম ঈদের জন্য তৈরি ফেরনি মিষ্টি সহ আরও খাবার দিল বাবা ছেলের সামনে। দুজনই ফেরনির বাটি হাতে নিয়ে খাওয়া শুরু করলো। সুলতান সাহেব খেতে খেতেই বললেন, নিয়াকে দেখছি না, ও কোথায়? ঘুরতে গিয়েছে। একা একা? না, চৈতি গিয়েছে সাথে। নির্ময় এতক্ষণ মাথা নুয়ে খাওয়াতে মনোযোগী হলেও এবার মাথা তুলে তাকালো মায়ের পানে। মুনিয়া বেগম নিজে থেকে বসলেন সুলতান সাহেবের পাশে, হাসি মুখে বললেন, জানো, চৈতি আজ শাড়ি পরেছিল, কি সুন্দর লাগছিল মেয়েটাকে। নির্ময় হুট করে দাঁড়িয়ে গেল খাওয়া ছেড়ে। মুনিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, মা আমি একটু আসছি। খেয়ে যা। এসো খাবো। কথাটুকু বলে বাড়ি থেকে বেরিয়ে গেল নির্ময়। বাড়ি থেকে বের হতে হতে কল লাগালো নিহাকে। বাড়ি থেকে বের হতেই নির্ময়ের দেখা হলো চঞ্চলের সাথে। নির্ময়কে দেখে তার দিকে এগিয়ে এলো সে, হাত বাড়িয়ে কোলাকুলি করে হাসি মুখে বলল, ঈদ মোবারক। নির্ময়ও হাসলো, বলল, ঈদ মোবারক। তাই যাচ্ছি কোথাও? হ্যাঁ, ওই নিহা আপু আর চৈত্রী নাকি ঘুরতে গিয়েছে, ওই দিকটায় যাচ্ছি একটু। চঞ্চল ভাবলো কিছু একটা, অতপর নির্ময়ের গলায় হাত দিয়ে বলল, চল আমিও যাব। নির্ময় ইতস্তত লাগছে, সে যাচ্ছে চৈত্রীর জন্য, আর সেখানে যদি তার বড় ভাইকেই নিয়ে যেতে হয়। এই চঞ্চলটার সাথে এখনই দেখা হওয়ার ছিল, কিন্তু এখন তো আর করার কিছু নেই। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো নির্ময়, ছোট করে বলল, চলো। বেলা গড়িয়েছে বেশ, তবে বোঝার উপায় নেই তেমন। আকাশটা আজ বেশ মেঘলা। অবশ্য বেশ কয়েক বছর ধরে ঈদের দিন আকাশটায় যেন কেমন মন খারাপ থাকে। এমন একটা শুভ দিনে আকাশটা যে কেন নিজেকে ঢেকে রাখে মেঘের আড়ালে কে জানে। চৈত্রী আর নেহা বসে আছে নদীর পাড়ে। নদীর নামটা পায়রা। বেশ খরস্রোতা নদীটা। প্রতি বছর তার তাণ্ডবে নদীর ধার ভেঙে কেড়ে নেয় হাজারো মানুষের মাথার ছাদ, ভিটে মাটি। এই যেমন গত কিছুদিন আছে, চৈত্রীর যখন বান্ধবীদের সাথে এখানে এসেছিল তখন যতটুকু ভাঙা ছিল এবার তার থেকে অনেক বেশি ভেঙেছে। আগের অনেক ঘরবাড়ি এখন আর দেখা যাচ্ছে না এই রাক্ষসের নদীর তীরে। নেহার পাশ থেকে উঠে দাঁড়ালো চৈত্রী। পা থেকে জুতা জোড়া খুলে খালি পায়ে হাঁটতে শুরু করলো নরম সবুজ ঘাসের উপর। হঠাৎ করে পেছন থেকে তাকে ডাক দিল কেউ। চৈত্রী চমকে উঠে তাকালো পেছনের দিকে। চোখে পড়ল নির্ময় আর চঞ্চলকে। নির্ময় এক পলক ঘাসের উপর বসে থাকা নেহার দিকে তাকিয়ে তাকালো চৈত্রীর দিকে। দৃষ্টি শীতল হলো তার। এই প্রথম সে তার প্রেয়সীকে দেখছে শাড়ি পরিহিত অবস্থায়। এই রূপে চৈত্রীকে দেখে যেন হৃদস্পন্দন বেড়ে গেছে নির্ময়ের। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। মেয়েটার শ্যাম বর্ণ মুখশ্রী যেন আজ অপূর্ব সুন্দর, কোনো নারীর রূপ ধারণ করেছে নির্ময়ের চোখে। অবশ্য নির্ময় চোখে সে সবসময় সুন্দর সুশ্রী। তার হৃদয় যেন আজ নির্ময় এক দৃষ্টিতে তাকিয়ে আছে চৈত্রীর পানে। চৈত্রী মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। নেহা চঞ্চল আর নির্ময়কে দেখে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল তাদের দিকে, হাসি মুখে বলল, আরে চঞ্চল ভাই, আপনারা যে। চঞ্চল হাসলো, বলল, আসলাম, তোমরা নাকি ঘুরতে এসেছো তাই তোমাদের দেখতে। চঞ্চল একবার তাকালো নিহার পা থেকে মাথা পর্যন্ত। মুগ্ধ হলো সে। হৃদস্পন্দন যেন থমকে গেল এক মুহূর্তের জন্য। শাড়িতে কাউকে এতটা ভালো লাগতে পারে? হয়তো পারে, আর এজন্যই মানুষ বলে শাড়িতেই নারী। নেহার জন্য চঞ্চলের মনে যে অনুভূতিরা বাসা বেঁধেছে সে কিশোর বয়স থেকে, কিন্তু সাহস করে নিজের মনের কথা বলা হয়ে ওঠেনি এখনও। নেহার কিছু আচার আচরণে চঞ্চল বোঝে যে নেহাও তাকে চায়,
কিন্তু তবুও যেন কেন ভেতর থেকে সে নিজের মনের কথা বলার সাহস করে উঠতে পারে না কখনো। সর্বদাই তার মনে হয়, তার ধারণা যদি ভুল হয়, নেহার মনেও যদি তার জন্য অনুভূতি না থাকে, তবে তাদের মধ্যকার এখন যতটুকু ভালো সম্পর্ক রয়েছে সেটুকু হয়তো নষ্ট হয়ে যাবে। তপ্ত নিঃশ্বাস ফেলল চঞ্চল। নেহার দিকে তাকিয়ে মৃদু হাসল, বলল, বাহ, শাড়িতে তো অনেক ভালোই লাগছে। নেহা লাজুক হাসল, বলল, ধন্যবাদ। নিহা আর চঞ্চলকে নিজেদের মধ্যে কথোপকথনে মত্ত দেখে তাদের পাশ থেকে নিঃশব্দে সরে গেল নির্ময়। এগিয়ে গেল একটু দূরে খরস্রোতা নদীর দিকে তাকিয়ে থাকা কালচে রঙের শাড়ি পরিহিত নারীর দিকে। দাঁড়ালো তার পাশে, নদীর দিকে দৃষ্টি রেখে একটু কেশে বলল, সেজেছো দেখছি। মুখ বাঁকালো চৈত্রী, বলল, হ্যাঁ, সারাদিন ফকিন্নির মতো থাকবো নাকি? একটু হাসলো নির্ময়, বলল, আমার সাথে মিলিয়ে শাড়ি পরেছো দেখছি। আমার জন্য সেজেছো নাকি? না, এলাকার সকল যুবকদের দেখানোর জন্য সেজেছি, শুধু আপনি বাদে। নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, থমথমে কণ্ঠে বলল, কি বললে আবার বলো তো? নদীর দিক থেকে দৃষ্টি সরিয়ে নির্ময়ের দিকে তাকালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, বলেছি এলাকার সকল যুবক ছেলেদের দেখানোর জন্য সেজেছি, শুধুমাত্র আপনি বাদে। কি করবেন আপনি? নির্ময় আশেপাশে তাকালো। চঞ্চল আর নেহা ছাড়া আশেপাশে নেই আর কেউ, আর তারা নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত। নির্ময় ফিরে তাকালো চৌত্রীর দিকে, হুট করে ঝুঁকে গেল চৌত্রীর দিকে। টুপ করেই চৌত্রীর শ্যামবর্ণা নরম গালে একটা চুমো বসেই সোজা হয়ে দাঁড়ালো। চমকে উঠল চৌত্রী, গোল গোল চোখে তাকালো সেই নির্ময়ের পানে। নির্ময় ঠোঁট টিপে হাসছে। লজ্জায় এলোমেলো দৃষ্টি ফেলল নির্ময়। এই পুরুষ এতটা লজ্জাহীন হয়ে উঠেছে যে এই খোলা আকাশের নিচে, ছি ছি, কান গরম হয়ে উঠেছে চৈত্রীর। কপট রাগ দেখে সে বলল, এতটা অশুভ কিভাবে হলেন নির্ময় ভাই? নির্ময় ভ্রু কুচকালো, চোখে মুখে একটা সিরিয়াস ভাব এনে বলল, তুমি শাড়ি পরে আমার সামনে ঘুরঘুর করতে পারবে তাতে দোষ নেই, আর আমি তা দেখে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে অসভ্য হয়ে উঠলেই দোষ। আমি মোটেই আপনার সামনে ঘুরঘুর করিনি নির্ময় ভাই, এমনকি আমি বাড়িতেও ছিলাম না, এখানে ঘুরতে এসেছিলাম আমি। আপনি কেন এসেছেন এখানে? নির্ময় চোখ ঘুরে তাকালো নদীর দিকে, শান্ত কণ্ঠে বলল, তোমার টানে। আলতো হাসলো চৈত্রী, বলল, টান বেশি হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে কিন্তু। আমি সেই সমস্যায় পড়তেই ভীষণভাবে ইচ্ছুক। যদি বলি আমি আপনাকে সমস্যায় ফেলতে ইচ্ছুক নই, তবে কি করবেন? হাসলো নির্ময়, চৈত্রীর দিকে ফিরে তাকিয়ে বলল, তবে আমি জোর করে তুমি নামক সমস্যায় পড়ব। একটু থামলো নির্ময়, শীতল কণ্ঠে বলল, জানো চৈত্র, কিছু কিছু অনুভূতির পরিচিতি তার প্রকাশে থাকে না, তার পরিচিতি থাকে অনুভূতিতে। তুমি আমার সেই অপ্রকাশিত অনুভূতি, যা আমি প্রকাশ করিনি তবে বুঝাতে চেয়েছি আমার প্রতিটি পদক্ষেপে। আমি আমার অনুভূতি প্রকাশ করে তোমাকে আমার দিকে টানতে চাইনি কখনো। আমি বারবারই চেয়েছি তুমি নিজে অনুভব করো আমাকে। তুমিও ঠিক আমাকে ততটাই অনুভব করবে যতটা আমি তোমাকে অনুভব করতে পারি। আমি চেয়েছি তুমি নিজে তোমার অনুভূতির টানে ঠিক আমার মতোই আমার কাছে আসবে। চৈত্রী শীতল দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে, বলল, আপনার এই অনুভূতি কি সারা জীবন থাকবে আমার জন্য? নির্ময় আলতো হাসলো, বলল, কি মনে হয় তোমার? আমার কিছুই মনে হয় না। তবে তোমার হৃদয়ে আমার জন্য এখনো বিশ্বাস নামক শব্দটির জন্ম হয়নি। আগে নিজের হৃদয়ে নির্ময় নামক এক পুরুষের জন্য বিশ্বাসের স্থাপন করো, তারপর না হয় আমাদের অনুভূতির, আমাদের মধ্যকার সম্পর্কের একটা নাম দেব। সময় বহমান, সে বয়ে চলে বাধাহীন নদী স্রোতের মতো আপন গতিতে। দেখতে দেখতে কেটে গেল অনেকটা দিন। চৈত্রীর এইচএসসি এবং ভর্তি পরীক্ষা শেষে রেজাল্টও বেরিয়েছে। সে চান্স পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এইচএসসি পরীক্ষারও রেজাল্টও বেশ ভালো হয়েছে তার। এতদিনের সকল কষ্ট পরিশ্রম আজ এসে যেন তার সার্থকতা পেল। অবশ্য সে চেষ্টা করেছে, আর চেষ্টা গুণেই সে সফলতা। মানুষ চেষ্টা করলে সব পারে, শুধুমাত্র নিজের উপর বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যেতে হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর এই যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সূরা আন-নাজম আয়াত ৩৯। সে চেষ্টা করেছে, আর তার মনে দৃঢ় বিশ্বাস ছিল সে পারবে। তাকে পারতেই হবে, অন্তত নিজেকে নির্ময় যোগ্য করে তোলার জন্য হলেও তাকে পারতে হবে। এতদিনে নির্ময় ছুটিতে বাড়িতে এসেছে বেশ কয়েকবার। দুজন দুজনকে ভালোবাসি বলা না হলেও তাদের মধ্যকার সম্পর্কটা গাঢ় হয়েছে বেশ।
তবে চৈত্রী তাকে কখনো বলেনি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করেছে বা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে। সে চেয়েছিল একদিন নিজের যোগ্যতা অর্জন করে সে চমকে দিবে নির্ময়কে। আজ সে অর্জন করতে পেরেছে নিজের যোগ্যতা, সুযোগও পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। মনের কোণে যেন প্রশান্তিতে ভরে যাচ্ছে তার। সেও ঢাকায় যাবে খুব তাড়াতাড়ি, একে বিশ্ববিদ্যালয়ে পড়বে নির্ময়ের সাথে। তাদের দূরত্ব কমবে। নির্ময়কে এক পলক দেখার জন্য আর তাকে অপেক্ষা করে থাকতে হবে না মাসের পর মাস। ইতিমধ্যে আশেপাশে সবার কাছেও খবর পৌঁছে গিয়েছে চৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার। চৈত্রীর মা চামেলি বেগম আর বাবা খালেদ সাহেবও আজ অন্যরকম খুশি। তারা তো কোনোদিন ভাবতেই পারেনি চৈত্রী বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রথম যখন শুনেছিল চৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সেরা বিদ্যাপীঠে চান্স পেয়েছে, তখন যেন অবাকতায় স্তব্ধ হয়ে গিয়েছিল তারা। এটা যেন তাদের কাছে কোনো এক স্বপ্নের মতো মনে হচ্ছে। চঞ্চল বোনের এই অনাকাঙ্ক্ষিত কৃতিত্ব ঢাকা থেকে ছুটে এসেছে মিষ্টি বিলাচ্ছে এলাকায়। সন্ধ্যা গড়িয়েছে, চারদিকে ঘন কালো আধার ঘনিয়ে এসেছে। কৃত্রিম সোডিয়ামের আলোতে ভরে উঠেছে বাড়িঘর, দোকানপাট। চৈত্রী বসেছিল ড্রয়িং রুমে, বসে বসে টিভি দেখছিল সে। মনটা আজ বেশ ফুরফুরে। এমন সময় ঘরে ঢুকলেন খালেদ সাহেব, হাতে ছোট খাটো একটা প্যাকেট। খালেদ সাহেবের মফস্বল শহরে একটা ছোট্ট খাটো মুদি দোকানের মালিক। তবে এজন্য যে তিনি অশিক্ষিত তা নয়, অল্প বিস্তর শিক্ষিত তিনি। পড়াশোনা শেষ করে যখন দিকে দিকে ঘুরেও চাকরি হচ্ছিল না, তখন আর সে চেষ্টা করেনি চাকরির। খুলেছে নিজের কর্মসংস্থান। বাড়ির কাছের বাজারে খুলে বসেছেন একটা দোকান। আয়ও ভালো হয়, খেয়ে পড়ে ভালোভাবেই চলে যায় তাদের সংসার। তার মধ্যে এখন আবার চঞ্চলও নিজের পড়াশোনা শেষ করে চাকরি নিয়েছে। সব মিলিয়ে ভালোই চলছে। খালেদ সাহেব এসে বসলেন মেয়ের পাশে। চৈত্রী ফিরে তাকালো বাবার দিকে, তাকালো। খালেদ সাহেব হাতের প্যাকেটটা এগিয়ে দিলেন মেয়ের দিকে, বললেন, এটা এখন থেকে তোর প্রয়োজন পড়বে। চৈত্রী ভ্রু কুচকালো, হাত বাড়িয়ে প্যাকেটটা বাবার হাত থেকে নিতে নিতে বলল, কি আছে এতে? খুলে দেখ। খালেদ সাহেব হাসলেন, বললেন। চৈত্রী ধীরে সুস্থে খুলল প্যাকেটটা। চমকে উঠল সে, চোখ দুটো চকচক করে উঠল খুশিতে। বাবা দিকে একবার তাকে হামলে পড়লো প্যাকেটে থাকা ছোট্ট উপহারটার উপর। উপহারটা ছোট্ট বলে সম্বোধন করলেও উপহারটা কিন্তু মোটেও ছোট নয়, একটা মোবাইল। চৈত্রী যেন বিশ্বাসই হচ্ছে না তার বাবা তাকে মোবাইল কিনে দিয়েছে। এতদিন বান্ধবীদের হাতে মোবাইল দেখে বাড়িতে এসে কত করে বাবা মাকে বলেছে একটা মোবাইল কিনে দিতে। কখনো সখনো মোবাইল কিনে দেওয়ার জন্য না খেয়েও থেকেছে, তবু তার বাবা মায়ের মন গলাতে পারেনি। আর সেখানে আজ তার বাবা নিজ থেকে মোবাইল কিনে দিয়েছে, সাথে আবার একটা সিমও আছে। আনন্দ যেন ধরছে না চৈত্রীর। চৈত্রী হাসি মুখে তাকালো তার বাবার দিকে, বলল, ধন্যবাদ বাবা। খালেদ সাহেব হাসলেন, মেয়ের মাথায় হাত রেখে বললেন, কয়েকদিন পরেই তো ঢাকায় যাবি, আমাদের থেকে দূরে ওখানে গিয়ে আমাদের সাথে কথা বলার জন্য এটার প্রয়োজন পড়বে তোর। সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল চৈত্রীর। সে কখনো তো এভাবে ভেবে দেখেনি। সে ভাবেনি যে তাকে বাবা মায়ের থেকে দূরে চলে যেতে হবে। তাদের সাথে একটু কথা বলতে হলেও প্রয়োজন পড়বে ছোট্ট একটা মুঠো ফোনের। আর দেখা তো হবেই না। ছোটবেলা থেকে সচরাচর সে কখনো থাকেনি বাবা মাকে ছাড়া। কোথাও বেড়াতে গেলেও খালেদ সাহেব একা একা সেখানে থাকতে দেয়নি মেয়েকে। সকালে গেলে বিকালে আবার নিয়ে এসেছে। তার ভাষ্যমতে মেয়েই নাকি তার ঘরের লক্ষ্মী। মেয়েকে ছাড়া তার ঘর নাকি খালি খালি মনে হয়। আচ্ছা, ভালোবাসার পিছনে ছুটতে গিয়ে কি সে কখনো ভুল করে ফেললো? দূরে চলে গেল বাবা মায়ের থেকে? ছলছল করে উঠল চৌধুরীর চোখ জোড়া। সে এই এলাকা, বাবা মা, বন্ধু বান্ধব সব ছেড়ে কিভাবে ঢাকায় গিয়ে একা একা থাকবে? বিষয়টা এতদিন মাথায় না আসলেও এখন তার মস্তিষ্কে খুব ভালোভাবে আঘাত করেছে এটা। কেঁদে উঠল চৈত্রী, নাক টেনে বলল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো না বাবা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। খালেদ সাহেব হাসলেন মেয়ের কথা শুনে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমাদের ভিতরে দুইটা অনুভূতির বসবাস খুব আষ্টেপৃষ্টে রয়েছে। একটা হলো আবেগ আর একটা হলো বিবেক। ভালোবাসা, ভালো লাগা আবেগ দিয়ে হলেও জীবনের সিদ্ধান্তগুলো আবেগ দিয়ে নিলে হয় না মা। আমাদের জীবনের সকল সিদ্ধান্ত বিবেক দিয়ে বুদ্ধি খাটিয়ে নিতে হয়, নয়তো পরবর্তীতে পস্তাতে হয়। আর তখন চাইলেও আমাদের আবেগের বশে নেওয়া সিদ্ধান্তগুলো আবার পুনরায় ঠিক করে নেওয়া সময় থাকে না। ওই যে লালন শাহের একটা গান আছে না, সময় গেলে সাধন হবে না। আজ তুই দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে
পড়ার সুযোগ পেয়েছিস। সবাই কিন্তু এই সুযোগ পায় না। আবেগের বশে এভাবে সেই সুযোগগুলোকে অবহেলা করলে তো চলবে না। বাবা মাকে আজ ছেড়ে থাকতে পারবি না বলেই তো তুই ঢাকায় যাবি না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বি না। অথচ বাবা মা কিন্তু সারা জীবন থাকবে না। তখন নিজের অল্প বয়সে আবেগের বশে নেওয়া এই সিদ্ধান্তের জন্য পস্তাতে হবে, খুব আফসোস করতে হবে সারা জীবন। খালেদ সাহেবের কথা শেষ হতে না হতে ডুকরে কেঁদে উঠল চৌধুরী। বাবাকে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তোমাকে আর মাকে আমি কোথাও যেতে দেব না, তোমরা সারা জীবন আমার সাথেই থাকবে। খালেদ সাহেব হাত বুলিয়ে দিলেন চৌধুরীর মাথায়, বললেন, তা বললে কিভাবে হয় মা? সবাইকেই একদিন চলে যেতে হবে এই সুন্দর পৃথিবী, প্রিয়জনেদের মায়া কাটিয়ে। 1400 বছর আগে পবিত্র কোরআনে উল্লেখ আছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমি ভালো ও মন্দ অবস্থার মধ্যে ফেলে তোমাদের সবাইকে পরীক্ষা করছি। শেষ পর্যন্ত তোমাদের আমার দিকে ফিরে আসতে হবে। সূরা আম্বিয়া 35। চৌধুরী চুপ করে রইল, বলল না কিছুই। কি বা বলবে সে? তার বাবা যা যা বলেছে একটা কথাও তো ভুল নয়, প্রতিটা কথা সত্যি। সারাদিন কান্নাকাটি করে লুকিয়ে বেঁধে রেখেও কেউ কাউকে মৃত্যু নামক ভয়ঙ্কর সত্যি থেকে বাঁচিয়ে রাখতে পারবে না। বাবা মায়ের আবেগঘন পরিবেশে উপস্থিত হলো চঞ্চল। মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সবাই আছে, আমার কেউ নেই। আমি মরলে কারো কিছু যায় আসে না। চৌধুরী বাবার মুখ থেকে মুখ খুঁত তুলল, ঠোঁট তাকিয়ে বলল, যার কেউ নেই তার বেহুলা আছে। তুই ভাইয়া গান কর, ও বেহুলা আমায় নিয়ে ভাসাইও ভেলা। অন্তত তুই মরলে তোর বেহুলা তো ছুটে আসবে। চঞ্চল এগিয়ে গেল চৌধুরীর দিকে, ঠাস করে একটা চড় মারল চৌধুরীর মাথায়। কপট রাগ দেখিয়ে বলল, নেমুখ হারাম, এতদিন কোলে পিঠে করে মানুষ করলাম আমি, আর আমার জন্যই কোনো মায়া নেই তোর। চিল্লে উঠল চৌধুরী। খালেদ সাহেবের দিকে বলল, দেখলে বাবা, তোমার ছেলে আমাকে কত জোরে মারলো। কপট রাগ দেখালেন খালেদ সাহেব, বললেন, এই তুই আমার মেয়েকে একদম মারবি না, এমনি মেয়েটা চলে যাবে 2 দিন পর। ভেঙচি কাটল চঞ্চল। চৌধুরীর দিকে তাকিয়ে বলল, দে তোর মোবাইলটা দে, সব ঠিকঠাক করে দিচ্ছি। চৌধুরী হাতে থাকা মোবাইলটা এগিয়ে দিল চঞ্চলের দিকে। চঞ্চল মোবাইলটা হাতে নিয়ে বসলো চৌধুরীর পাশে। ঠিকঠাক করতে শুরু করলো মোবাইলের সকল সেটিং। রাত গাঢ় হয়েছে, নিকোষ কালো অন্ধকারে ডুবে গেছে সবুজ প্রকৃতি। একটা কথা কি, পৃথিবীতে যত রং আর মতো উজ্জ্বলতায় থাকুক না কেন, কেন দিন শেষে এই কালো রঙের কাছে সবটা ফিকে? তবু আমার মানতে তা নারাজ। আমাদের সর্বদাই চরম অনীহা থাকে কালোর প্রতি, তবে এই অনীহাটা বেশিরভাগই কালো চামড়ার মধ্যেই সীমাবদ্ধ। কালো শাড়ি কিংবা কালো শার্ট, পাঞ্জাবি আমাদের পছন্দের শীর্ষ তালিকায় থাকলেও কালো মানুষ আমরা পছন্দ করি না। অন্যরা কি বলবো, একজন মানুষ নিজেও তো তার নিজের কালো বর্ণ পছন্দ করে না কখনো। যদি তাই হতো তবে এই দুনিয়া ভিউ, চাঁদনি, গৌরী কিংবা এত ফর্সা হওয়ার ক্রিম মেকআপের প্রচলন থাকতো না। মানুষ নিজেই তো নিজের কালো বর্ণ পছন্দ করে না, অন্যরা করবে কি? তাই বলি কি, আগে নিজেরা নিজেদের ভালোবাসতে শিখুন, নিজেরা নিজের বর্ণ নিয়ে সুখে থাকতে শিখুন। অন্যের ঘৃণা, ভালোবাসা কিংবা তিরস্কারে কি আসে যায়? জীবনটা আপনার অন্তরের না, নিজের জীবনে নিজে বাঁচতে শিখুন, পরাণ খুলে বাঁচুন। আর সবচেয়ে বড় কথা যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে তার কাছে আপনার কালো কিংবা ফর্সা বর্ণ কখনোই অর্থ বহন করবে না। তার কাছে অর্থ বহন করবে শুধুমাত্র আপনি এবং আপনার উপস্থিতি। চৌধুরী শুয়ে আছে বিছানায়, নতুন নতুন মোবাইল পেয়েছে। আজকে তার ঘুম আছে নাকি? সে দিব্যি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে, কিন্তু সমস্যা হচ্ছে এতদিন মোবাইল না থাকায় সে কোনো যোগাযোগ করতে পারেনি নির্ময়ের সাথে। কিন্তু আজ তো মোবাইলও পেয়ে গেল, তাহলে এখন যে তার নিজের মনকে মানতে পারছে না সে। ফেসবুকে কয়েকবার তালাশ লাগিয়েছে নির্ময় নামক ব্যক্তিকে খোঁজার জন্য, কিন্তু খুঁজে পায়নি নির্ময়কে। তবে কি নির্ময় ফেসবুকে ব্যবহার করে না? করে তো অবশ্যই। এই যুগে যাদের হাতে মোবাইল আছে তারাই ফেসবুক ব্যবহার করে, সে হোক বৃদ্ধ আর যুবক। তাহলে নির্ময় কেন ব্যবহার করবে না? করবে তো অবশ্যই, কিন্তু নির্ময়ের আইডির নাম কি হতে পারে? আর নির্ময়ের মোবাইল নাম্বারটাও তো জানা নেই তার। কারো কাছে চাইতেও কেমন লজ্জা লাগছে, আবার না চেয়েও তো উপায় নেই। রাত হয়েছে অনেকটা, এখন অবশ্য কারো কাছে নির্ময়ের নাম্বার বা আইডি কোনোটাই চাওয়া ঠিক হবে না, তাহলে হয়তো তারা উল্টোপাল্টা কিছু ভেবে নিতে পারে। আর তার থেকে কাল সকালে নির্ময়ের মার কাছ থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ের দোহাই দিয়ে চেয়ে নেওয়া যাবে তার মোবাইল নাম্বারটা। আচ্ছা, নির্ময় কি ইতিমধ্যে জেনে গেছে সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে গেছে?
তার কাছে খুব শীঘ্রই যেতে চলেছে চৈত্রী। রাতের আধার কেটে সকাল হয়েছে, সূর্যের ফুটফুটি আলোয় ভরে গেছে চারপাশ। চৈত্রীর আজ ঘুম ভেঙেছে একটু বেলা করে। কাল সারা রাত নতুন মোবাইল পেয়ে মোবাইলে মত্ত হয়ে উঠেছিল সে। নতুন নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে, সকল বান্ধবীদের বন্ধু বানিয়েছে, নির্ময়কেও খুঁজেছে অনেক। এত সব রাজকাজও সারতে সারতে তার ঘুমাতে দেরি হয়ে গেছে অনেকটা। চৈত্র ঘুম ভেঙে আর মোড়া হয়ে বিছানায় উঠে বসলো। বালিশের পাশ হাতড়ে মোবাইলটা হাতে নিল। মোবাইলের দিকে তাকাতে তার চোখ ছানা পড়া। এমা, সকাল 10টা ঘুরিয়েছে। দ্রুত সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গায়ের ওড়নাটা ভালোভাবে জড়িয়ে ছুটে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। কোনো মতে ফ্রেশ হয়ে খেয়ে আবার ছুট লাগালো নির্ময়দের ঘরে। চৈত্রী উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো নির্ময়ের মা কোথায়। মুনিয়া বেগম কাজ করেছিলেন রান্নাঘরে। তাকে চৈত্রীর চোখে পড়তেই ভদ্র হয়ে গেল সে। এতক্ষণ নিজেদের ঘর থেকে ছটফট করে এ ঘরে দৌড়ে এলেও এখানে এসে সে নিষ্পাপ ভদ্র একদম। চৈত্রী ধীর পায়ে এগিয়ে গেল মুনিরা বেগমের দিকে। ভদ্র কণ্ঠে বলল, কি খবর কাকি, কি করছেন? মুনিয়া বেগম কাজ করছিলেন অন্যদিকে ফিরে। চৈত্রীর কণ্ঠস্বর পেয়ে সে পিছন ফিরে তাকালেন। এক গাল হেসে বললেন, আরে চৈতি যে, কখন এলি? চৈত্রী লজ্জালো মুখ করে ওনার একাংশ পেঁচাতে পেঁচাতে উত্তর দিল, এই তো একটু আগেই। তা তুমি কি করছিলে? এই তো দুপুরের রান্নার ব্যবস্থা করছিলাম। তা শুনলাম তুই নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিস। চৈত্রী ছোট করে উত্তর দিল, হুম। বেশ ভালো, আমি খুব খুশি হয়েছি জানিস। আমাদের চারপাশ থেকে আরেকজন তো অন্তত চান্স পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চৈত্রী আবারও ছোট করে উত্তর দিল, হুম। কিন্তু মুখে শুধু হুম হুম করলেও চৈত্রী মুনিয়া বেগমকে বলতে চাইছে আরো কিছু, কিন্তু সাহস করে বলে উঠতে পারছে না সে। কেমন যেন ইতস্তত লাগছে। মুনিয়া বেগম আবার কি না কি মনে করে। চৈত্রীকে উসখুস করতে দেখে সে ভ্রু কুচকাল। মুনিয়া বেগম বললেন, বলবি কিছু? জিভা দিয়ে উষ্ণতায় ভিজিয়ে নিল চৈত্রী। আমতা আমতা করে বলল, আসলে কাকি, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি তাই ভর্তি হয়ে চলে যাব সেখানে। আর নির্ময় ভাইও তো সেখানেই আছে। আমি তো ওখানকার কিছুই চিনি না, কখনো একা কোথাও যাইও নি, শহরের হালচালও তেমন বুঝি না। যদি নির্ময় ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু দিতে তাহলে ওনার সাথে একটু যোগাযোগ করতে পারতাম আর কি। হেসে উঠলেন মুনিয়া বেগম। বললেন, দেখো দেখি মেয়ের কাণ্ড, এইটুকু বলতে এত ইতস্তবোধ। দাঁড়া, আমি নির্ময়ের নাম্বার দিচ্ছি তোকে, আর আমিও ওকে বলে দেব যাতে ওখানকার সব কিছু ও তোকে বুঝিয়ে দেয় ভালোভাবে। চৈত্রী মাথা নাড়িয়ে সায় জানালো মুনিয়া বেগমের কথায়। মুনিয়া বেগম নিজেদের রুম থেকে ছোট বাটন ফোনটা এনে সেখানে নির্ময়ের নাম্বার বের করে ধরিয়ে দিলেন চৈত্রীর হাতে। বললেন, এখান থেকে নাম্বারটা তুলে নে তুই। চৈত্রী নিঃশব্দে নাম্বারটা তুলে নিল মোবাইলে। অতঃপর মৃদু হেসে বলল, আমি এখন তাহলে আসছি কাকি। সূর্যের সোনারঙা ঝলমলে আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে চারপাশটা। ব্যস্ত নগরীর রাস্তাঘাট, অফিস, আদালত, স্কুল, কলেজ সবকিছুতেই সমানে ব্যস্ততা কাজ করছে। যানবাহনের বিস্বাদ পোঁ পোঁ ধ্বনি ভেসে আসছে কর্ণকুহরে। নির্ময় মাত্রই ক্লাস শেষ করে বেরিয়ে যেতে শুরু করলো ক্লাস থেকে। ক্লাসরুমের দরজার কাছে যেতেই তাকে পেছন থেকে ডাকলো কেউ, মেয়েলি কণ্ঠস্বর। নির্ময় থমকে দাঁড়ালো, ব্রুকুচকে পেছন ফিরে তাকালো। তার ক্লাসে একটা মেয়ে রাইমা ডাকছে নির্ময়কে। শহরে অত্যাধুনিক নারীদের মধ্যে একজন রাইমা। তার পোশাক আশাকে পরিচয় বহন করছে আধুনিকতার। সাধারণত একটি টি শার্ট আর প্যান্ট পরেছে সে। চুলগুলো কাটা, ঘাড়ের নিচু অবধি ঝুলে রয়েছে সেগুলো। মুখে কৃত্রিম সাজসজ্জায় ভরপুর। নির্ময়কে থমকে দাঁড়াতে দেখে রাইমা তার সামনে গিয়ে দাঁড়ালো। হাসি মুখে বলল, হ্যালো, আই এম রাইমা। নির্ময় ভদ্রতার সুযোগও হাসলো না, একটুকু পরিচয় দিল না নিজের। শুধু ভ্রু জোড়া কুচকে থমথমে কণ্ঠে দাঁড়ালো, জি, কিভাবে আমি আপনার উপকার করতে পারি? রাইমা অপমান বোধ করলো একটু। একজন মেয়ে হয়ে সে নিজে থেকে নির্ময়ের সাথে কথা বলতে এসেছিল, আর সেখানে নির্ময় একটু ভদ্র সূচকতার সাথে একটু পরিচয় পর্বে পর্যন্ত অংশগ্রহণ করলো না। তবুও নিজের অপমান বোধকে কিছুটা উপেক্ষা করেই রাইমা আবারও বলল, নির্ময়, তোমার কাছে সময় হবে একটু? আমার একটু কথা ছিল তোমার সাথে। না, কাজ আছে আমার। নির্ময় সোজাসাপটা প্রত্যাখ্যানও দমল না রাইমা নামক আধুনিক নারীটি, বরং একটু হাসলো সে। পরক্ষণে নিজের মগজটিতে একটু ইতস্তত বা ফুটিয়ে তুলে বলল, তোমার মোবাইল নাম্বারটা দিবে? আমাদের বর্তমান অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলার ছিল। এটা কিভাবে কি করব বুঝতে পারছিলাম না, তাই আর কি। নির্ময় সরু দৃষ্টিতে তাকালো রাইমার দিকে, গম্ভীর কণ্ঠে বলল, ভার্সিটিতে প্রফেসররা আছেন?
আর আমি যতদূর জানি এই বিষয়ে প্রফেসররাও খুব বন্ধুত্বপূর্ণ। আপনি তার কাছে যান, সে শিক্ষক আর আমি ছাত্র। অবশ্যই সে আমার থেকে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন। ধন্যবাদ। কথাটা শেষ করে তার আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না নির্ময়। পিছন ঘুরে কাঁধ ব্যাগটা একটু টেনে লম্বা লম্বা পা ফেলে ক্লাসরুম থেকে প্রস্থান করলো সে। তবে তার পেছনে রেখে গেল শহুরে এক আধুনিক নারীর হতবাক মুখশ্রী। নির্ময়ের এই এড়িয়ে চলায় সে যেন অপমান বোধ করেও করল না। প্রফুল্লতায় ছলকে উঠল তার হৃদয়। তার মতো একজন মেয়েকে এড়িয়ে গেল এই ছেলে, যেখানে কত শত ছেলে তার সাথে একটু কথা বলার জন্য মুখিয়ে থাকে, আর এখানে এই নির্ময় নামক তরুণ যুবক এত সহজে উপেক্ষা করলো তাকে। এমন ছেলে পাওয়া এই যুগে প্রায় অসম্ভব বটে। নির্ময় ব্যক্তিত্বে মুগ্ধ হলো রাইমা। হলে ফিরে জামা কাপড় ছাড়ার আগে নির্ময়ের মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তোলে। প্যান্টের পকেটে ছিল মোবাইলটা। কাঁধের ব্যাগটা বিছানার উপর রেখে পকেট হাতড়ে মোবাইলটা বের করলো সে। মোবাইলের স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে ভ্রুজেরা কুঁচকে এলো তার। এই নাম্বার আবার কার? আর কিছু না ভেবে কলটা রিসিভ করলো নির্ময়। ভদ্র কণ্ঠে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে শব্দ এলো না কোনো। ওপাশের ব্যক্তি যেন মৌনব্রত পালন করেছে। সময়ের সাথে পাল্লা দিয়ে বিরক্ত হলো নির্ময়। বিরক্ত ভরা কণ্ঠে বলল, কে বলছেন আপনি? কোনো উত্তর এলো না ওপাশ থেকে। নির্ময় ধৈর্য ধারণ করলো। আবারও সে শান্ত কণ্ঠে বলল, কল করে কথা বলছেন না কেন? সমস্যা কি আপনার? এবারও কোনো শব্দ এলো না ওপাশ থেকে। চটে গেল নির্ময়। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তার। এমনি পুরুষ মানুষের ধৈর্য কম। নির্ময় তার কণ্ঠে কিছু তার ঝাঁঝ ঠেলে বলল, সমস্যা কি? কথা বলছেন না কেন? কল করে এভাবে মৌন থাকা কোন ধরনের বাজে অভ্যাস? কেঁপে উঠল এ পাশের ব্যক্তিটি, চৈত্রী। নির্ময়ের মায়ের থেকে নাম্বার এনে সে কল লাগিয়েছিল নির্ময়ের নাম্বারে। কিন্তু যখনই নির্ময় কলটা ধরে তার শক্তপোক্ত পুরুষালী কণ্ঠস্বরে বলল, হ্যালো, থমকে গিয়েছিল চৈত্রী। এই কণ্ঠস্বর যেন হুঙ্কার তুলেছিল চৈত্রীর ছোট্ট হৃদয়খানায়। কতদিন পর সে শুনল নিজের প্রিয় পুরুষের কণ্ঠস্বর। নির্ময় শেষবার বাড়িতে এসেছিল বেশ অনেকদিন আগে। তারপর থেকে এতদিনে না এই মানুষটা দেখা পেয়েছে, আর না শুনেছে একটু কণ্ঠস্বর। তাই তো প্রথমে নির্ময়ের কণ্ঠস্বরটা পেয়ে একটু থমকে গিয়েছিল চৈত্রী। যেও নির্ময়ের কথার কোনো উত্তর দিতে পারেনি সে। তবে এবার আর নির্ময় ঝাঁঝালো কণ্ঠস্বরের কাছে চুপ করে থাকতে পারল না সে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হ্যালো। চমকে উঠল নির্ময়। এই কণ্ঠস্বরটা যে তার ভীষণ চেনা। কানের কাছ থেকে মোবাইলটা নামিয়ে একবার চোখ বুলালো নাম্বারটায়। অচেনা নাম্বার, তবে কণ্ঠস্বরটা চেনা ভীষণ। চৈত্রীর মতো লাগছে কণ্ঠস্বরটা। কিন্তু চৈত্রী মোবাইল পাবে কোথায়? সে তো মোবাইল ব্যবহার করে না। নির্ময় আবারও মোবাইলটা ধরলো কানের কাছে। বলল, কে বলছেন? চৈত্রী ঠোঁট কামড়ে হাসলো। যেহেতু আবারও তাকে জিজ্ঞেস করা হয়েছে সে কে, এর মানে নির্ময় তাকে চিনতে পারেনি এখনো। দুষ্ট বুদ্ধি মাথা চাড়া দিয়ে উঠল চৈত্রীর। সে একটু মজা করতে চাইলো নির্ময়ের সাথে। কণ্ঠটা একটু পরিবর্তনের চেষ্টা করে রসিয়ে রসিয়ে বলল, আমাকে তুমি চিনতে পারছো না জান? একটু আগেই না আমাদের কথা হলো। নির্ময় মস্তিষ্কের মধ্যে হানা দিল একটু আগের অত্যাধুনিক নারী রাইমা। হ্যাঁ, এই নারী তো একটু আগেই তার কাছ থেকে মোবাইল নাম্বার চেয়েছিল। আর সে নাম্বার নিতে অস্বীকারও জানিয়েছিল। এর মানে এই নারী কোথাও থেকে তার নাম্বার জোগাড় করে কল করেছে। করতেই পারে। শহরে অতি আধুনিক নারীদের বিশ্বাস নেই কোনো ক্ষেত্রে। তবে অতি আধুনিক নারী রাইমার কথাটা মনে পড়তে মেজাজটা বিগড়ে গেল নির্ময়ের। ক্ষিপ্ত কণ্ঠে বলল, বেহায়া বেশরম নির্লজ্জ নারী। কথাটুকু বলে সে কেটে দিল কলটা। টাটু শব্দ করারও সময় দিল না চৈত্রীকে। হতবাক চৈত্রী মোবাইলটা কানের কাছ থেকে নামিয়ে গোল গোল চোখে সে তাকলো মোবাইলের স্ক্রিনের দিকে। কি বলল নির্ময়? সে বেহায়া বেশরম নির্লজ্জ নারী? রাগে চোয়াল শক্ত হয়ে এলো চৈত্রী। আবার কল লাগালো নির্ময়ের নাম্বারে। ব্যস্ত বলছে। এবার কয়েক কল করার পরও ওই একই কথা বলছে। এর মানে তাকে ব্লক করে দিয়েছে নির্ময়। রাগে শরীরটা যেন রিরি করে উঠল চৈত্রীর। এক তো তার কণ্ঠস্বর চিনতে পারেনি নির্ময়, তার উপর তাকে নির্লজ্জ বেহায়া বেশরম নারী উপস্থিতি দিল। এখন আবার ব্লক করেছে। রেগে মেগে নির্ময়ের নাম্বারে মেসেজ করলো চৈত্রী। লিখলো, আমি আসছি ঢাকায়। আপনার কলেজেই চান্স পেয়েছি। এই যে আপনি আমাকে ব্লক করলেন না, এর মজা আমি আপনাকে দেখাবো। আপনার সামনে থেকে ক্লাস করব, ঘুরবো ফিরবো, কিন্তু আমি আপনাকে পাত্তা দেব না। নির্মম নির্দয় নির্ময়। নির্ময়ের মোবাইলের নোটিফিকেশন বেশি হলো ব্লক করার নাম্বার থেকে। মেসেজ এসেছে একটা, তবে মেসেজটা সে দেখলো না। রাইমার মেসেজ ভেবে মোবাইলটা বিছানার উপর রেখে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। সন্ধ্যাবেলা লেগেছে।
উজ্জ্বল সূর্যটা ডুবে জায়গা করে নিতে শুরু করেছে রাতে কৃষ্ণ কালো আধার। ব্যস্ত শহরটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম আলোক সজ্জায়। নির্ময় কেবলই মসজিদ থেকে নামাজ পড়ে রুমে ঢুকেছে। এখন একটু বাড়িতে মা বাবার সাথে কথা বলবে, তারপর পড়তে বসবে। পড়ার ছোট্ট টেবিলটা হাতে মোবাইলটা হাতে নিল নির্ময়। কল লাগালো মায়ের নাম্বারে। সেকেন্ড কয়েক যেতেই কলটা ধরলেন মুনিয়া বেগম। সালাম দিল নির্ময়, বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস বাবা? এই তো আমিও ভালো আছি। রোজকার মতোই টুকটাক কথা সারলো মা ছেলে। অতঃপর নির্ময় বলল, আচ্ছা এখন রাখছি মা, আবার পরে কথা হবে। বাধা দিলেন মুনিয়া বেগম। বলল, শোন, তোকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। ভ্রু কুচকালো নির্ময়। বলল, কি? ওই যে আমাদের চৈতি আছে না, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। অবাক হলো নির্ময়। বিস্মিত কণ্ঠে বলল, কি? আরে হ্যাঁ, আর সম্ভবত খুব তাড়াতাড়ি মেয়েটা ঢাকা চলে যাবে। ওকে একটু দেখে রাখিস, মেয়েটা শহরে হালচাল বোঝে কম। ওকে একটু সব বুঝিয়ে দিস। প্রথমবার যাচ্ছে ও ঢাকা, আর ও আমার কাছ থেকে তোর নাম্বারও নিয়েছে। কল দিতে পারে, ভালোভাবে কথা বলিস ওর সাথে। একদম পারবি না বা উল্টাপাল্টা কিছু বলবি না। নির্ময় যেন হতবাক। চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে? অবাক করা বিষয়। এমনি তো কোনো কালেই পড়াশোনায় ভালো ছিল না, তাহলে চান্স কিভাবে পেল, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে? নির্ময় হতবাক সুরে তার মাকে প্রশ্ন করলো, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স কিভাবে পেলো? ও তো পড়ালেখা করতো না মোটেই। ছেলের কথা যেন বিরক্ত হলেন মুনিয়া বেগম। বিরক্ত ভরা কণ্ঠে বললেন, মানুষ চেষ্টা করলে সব পারে। মেয়েটা গত বছর থেকে চেষ্টা করেছে অনেক, রাত দিন এক করে খাওয়া দাওয়া বাদ দিয়ে পড়েছে। আর তাছাড়া মাধ্যমিকেও ওর রেজাল্ট একদম খারাপ ছিল না। তুই না হয় গোল্ডেন A+ পেয়েছিলি, আর চৈতি এ পেয়েছিল। একদমও খারাপ রেজাল্ট করেনি সে। চৌধুরীরা তো তেমন কোনো স্বপ্ন ছিল না। সে বলেছিল কোনো মতে পাশ করে আশেপাশে একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলেই হয়েছে। তার অত বড় ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছে নেই কোনো। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এত চেষ্টা করলো কেন, তাও গত বছর থেকে রাত দিন এক করে? তবে কি চৌধুরী নির্ময়ের জন্যই, নির্ময়ের কাছে আসার জন্যই এত চেষ্টা করেছে? আর তখন এই কলটাও তাহলে চৌধুরীরই ছিল? হ্যাঁ, কণ্ঠস্বরটা তো চৌধুরীর মধ্যে লেগেছিল। আবার মেসেজও করেছিল। প্রফুল্লতায় ছেয়ে গেল নির্ময়ের হৃদয় মন। ঠোঁটের কোণে ফুটে উঠলে এক টুকরা প্রশান্তির হাসি। দ্রুত এসে মুনিয়া বেগমকে বলল, আচ্ছা মা, রাখছি, এখন কাজ আছে একটু। মুনিয়া বেগমও আর কথা বাড়ালেন না। ছেলের কাজ আছে শুনে তাদের কথোপকথনে ইতি টানলো ওই পর্যন্তই। মায়ের কলটা কেটে দ্রুত নির্ময় দেখলো তখন চৌধুরী কি মেসেজ করেছিল দেখার জন্য। মেসেজ অপশনে ঢুকলো, দেখলো চৌধুরীর মেসেজ। না, এবার সে নিশ্চিত যে এই নাম্বার চৌধুরীর। কিন্তু কি হুমকিটাই না দিল সে নির্ময়কে। ঢাকায় আসছে সে, আর এখানে এসে তার সামনে থেকে ক্লাস করবে, ঘুরবে ফিরবে, কিন্তু তাকে পাত্তা দিবে না। নির্ময়, নির্দয়, নির্মম। কতদিন পর এই ডাক। হৃদয়টা শীতল হয়ে গেল নির্ময়। ঠোঁট কামড়ে হাসলো সে। চৌধুরীর নাম্বারটা আনব্লক করে কল লাগালো সেই নম্বরে, কিন্তু কি ব্যস্ত বলছে নাম্বারটা। নির্ময় কানের কাছ থেকে মোবাইলটা নামিয়ে মুখের সামনে ধরে বোঝার চেষ্টা করছিল কি হয়েছে ব্যাপারটা। এরপর আবারও কল লাগালো চৌধুরীর নাম্বারে। টানা কয়েকবার কল করলেও প্রতিবারই বলছে ব্যস্ত আছে। এর মানে চৌধুরী ব্লক করেছে তাকে। সে না হয় না জেনে ব্লক করেছিল চৌধুরীকে, আর এই মেয়ে তো জেনে শুনে ব্লক করেছে তাকে। কি সাহস এই মেয়ের! দাঁতে দাঁত চেপে সে মেসেজ করলো চৌধুরীকে। লিখলো, আমার নম্বর ব্লক থেকে উঠাও তাড়াতাড়ি, আর তারপর কল করো আমাকে। মুহূর্তে উপাস থেকে উত্তর এলো, তুলবো না। আপনি আমায় ব্লক করেছিলেন না? আর কি কি যেন বলেছিলেন? আমি বেহায়া, বেশরম, নির্লজ্জ নারী। এখন আবার আমার মতো বেহায়া, নির্লজ্জ, বেশরম নারীর কাছে কল করে নিজের নির্লজ্জতার প্রমাণ কেন দিচ্ছেন নির্ময় ভাই? এর মানে চৌধুরী মোবাইলের কাছেই ছিল। আর যত নাম্বার যতই ব্লক করে রাখুক না কেন, ব্লক করার নাম্বার থেকে কল পুরোপুরিভাবে না গেলেও নোটিফিকেশন তো যাবে। তার মানে চৌধুরী এতক্ষণ দেখছিল নির্ময়ের কল, তবু আনব্লক করেনি সে। তপ্ত নিঃশ্বাস ফেললো নির্ময়। একটু নরম হয়ে চৌধুরীকে মেসেজ করলো, দুঃখিত, আমি বুঝতে পারিনি ওটা তুমি ছিলে। আমি ভেবেছিলাম কোন না কোন মেয়ে কল করে বিরক্ত করছে। চৌধুরী খুশি হলো। যাক, তাহলে নির্ময় জীবনে তাহলে সে ছাড়া আর কোনো নারী নেই।
নির্ময় এখনো শুধু তার ভেতরেই মত্ত আছে, কিন্তু পরক্ষণে চৈত্রীর মনে নাড়া দিয়ে উঠল যে সে না হয় চৈত্রী ব্যতীত অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না বা বলতে চায় না। তাই বলে কি চৈত্রীর নিজের কণ্ঠস্বর চিনবে না? এই তার ভালোবাসার নমুনা, যে ভালোবাসার মানুষের কণ্ঠস্বরটাও চিনবে না? ছুটে গেল চৈত্রী, রাগে গজগজ করতে করতে মেসেজ করলো। তাই বলে আপনি আমার কণ্ঠস্বরটাও চিনবেন না? কোনো কথা নেই আমার আপনার সাথে। শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সুন্দর সুন্দর ছেলে আছে। ঢাকা যাব, বিশ্ববিদ্যালয় থেকে একটা ভালো ছেলে পটিয়ে তার সাথে প্রেম করা শুরু করব। আপনি বাদ। এতক্ষণ মেসেজ ধরে রাখলো, এবার পুরোপুরি মেজাজটা বিগড়ে গেল নির্ময়ের। কত বড় সাহস এই মেয়ে! তার সামনে অন্য ছেলেদের সুন্দর বলছে, আবার বলছে সে বাদ, তাকে রেখে সুন্দর ছেলেদের সাথে প্রেম করবে। রাগে কটমট করে উঠলো নির্ময়, গজগজ করতে করতে মেসেজ করলো। থাপড়ে গাল লাল করে দেবো বেয়াদব মেয়ে। এখনই যদি ব্লক খুলে কল না করো তো তোমার কপালে শনি আছে। ঢোক গিলল চৈত্রী, কিন্তু দমে গেল না সে। খানিক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে আবারও নির্ময়কে মেসেজ করলো। আমি কি আপনাকে ভয় পাই নাকি নির্ময় ভাই, যে আপনি বললেন আর আমি কল করব? আমি কি এত সহজে ভুলে গেছি নাকি যে আপনি আমাকে বেহায়া, নির্লজ্জ, বেশরম এগুলো বলেছিলেন? দাঁত কিরমির করলো নির্ময়। মনের মধ্যে একরাশ রাগ নিয়ে চৈত্রীকে সে মেসেজ করলো। একবার ঢাকায় আসো তুমি, তারপর তোমাকে কিভাবে সোজা করতে হবে তা ভালো করেই জানা আছে আমার। পরক্ষণে নির্ময়ের মনে পড়লো তার তো দুইটা সিম, একটা না হয় চৈত্রী ব্লক করেছে, অন্যটা তো করেনি। সেই নাম্বার দিয়ে তো করা যায় কল চৈত্রীকে। আর কিছু ভাবলো না, নির্ময় দ্রুতই অন্য সিম থেকে কল লাগালো চৈত্রীকে। মোবাইলের স্ক্রিনে অপরিচিত নাম্বার ভেসে উঠতে দেখে ভ্রু কুঁচকে এলো চৈত্রীর। নতুন মোবাইল তার, আর এই নাম্বার, এই সিমটাও কেবলই কালই তার মোবাইলে জায়গা পেয়েছে। এর মধ্যে আবার অপরিচিত নাম্বার থেকে তাকে কে কল করবে? আর ভাবলো না চৈত্রী। কলটা রিসিভ করে কানা কাছে ধরতে ওপাশ থেকে ভেসে এলো নির্ময়ের রাগ মিশ্রিত কণ্ঠস্বর। কণ্ঠের রাগ ঢেলে সে সাবধানী বার্তায় বলল, সাবধান, কল কাটার দুঃসাহস দেখাবে না তুমি, তাহলে মেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে লটকিয়ে রাখবো একদম। কল কাটলো না চৈত্রী। এমনিও সে একটু পর নির্ময়ের নাম্বার ব্লক লিস্ট থেকে তুলে কল করতে থাকে, তবে তার আগে সে একটু বাজিয়ে দেখতে চেয়েছিল নির্ময়কে। সারাদিন যখন কল করেছিল আর সে দিব্যি চৈত্রীকে ব্লক লিস্টে ফেলে ঘুরে বেড়াচ্ছিল আনন্দে, তখন চৈত্রীর কেমন লাগছিল সেটাই সে বুঝাতে চেয়েছিল নির্ময়কে। কিন্তু তার আগে সে কল করে বসলো চৈত্রীকে। নির্ময়ের সাবধানী বার্তা শুনে ঠোঁট বাঁকালো চৈত্রী, বলল, সাহস কত! আমার সাহস বরাবরই বেশি। একবার ঢাকায় আসি, তারপর দেখা যাবে। নির্ময় কণ্ঠস্বরটা একটু নরম করলো, শান্ত কণ্ঠে বলল, কবে আসবে ঢাকায়? আপনাকে কেন বলবো? দাঁতে দাঁত চাপলো নির্ময়, বলল, তোমার গালে আমার দুই একটা চড় থাপ্পড় না পড়লে দেখছি ঠিক হবে না। তুমি ঢাকা এসো একবার, তারপর দেখাচ্ছি তোমায় মজা। ভেঙচি কাটলো চৈত্রী, থমথমে কণ্ঠে বলল, আসছি শীঘ্রই। এতক্ষণ এই সহজ কথা বলতে গায়ে ফসকা পড়েছিল নাকি? এতক্ষণ এত তেরামি করছিলে কেন? তাহলে আপনি আমার নাম্বার কেন ব্লক করেছিলেন? আবার আমাকে বেহায়া, বেশরম, নির্লজ্জ নারীও বলেছেন। ভুলে যাইনি আমি। দুঃখিত চৈত্র, বুঝতে পারিনি আমি। আর তুমিও তো কল করে চুপ করেছিলে অনেকটা সময়, তারপরে কথা বলতে শুরু করলে, তাও কেমন ন্যাকামোর সুরে। তাই ভেবেছিলাম কে না কে। সত্যি দুঃখিত, আমি বুঝতে পারিনি যে ওটা তুমি ছিলে। গলে গেল চৈত্রী। মেয়েদের মনে এমনি মোমের মতো, এরা প্রিয় মানুষের মুখ থেকে দুই চারটা ভালো ভালো কথা শুনলেই গলে যায় একদম। কণ্ঠটা একটু নরম হলো চৈত্রীর, নরম কণ্ঠেই বলল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এখন বলুন কেমন আছেন? নির্ময় আলতো হাসলো, বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ঢাকায় আসবে কবে? একটু আগেই বললাম না, শীঘ্রই আসবো। চৈত্রীর কথার মধ্যে নির্ময় ফোড়ন কাটলো, হুট করে বলল, একটু পরে কল করছি আমি। রুমে অন্যান্য রুমমেটরা আসতে শুরু করেছে। এদের সামনে কথা বলাটা হয়তো ঠিক হবে না। তাছাড়া চৈত্রী একান্তই তার ব্যক্তিগত নারী, আর ব্যক্তিগত নারীর সাথে কথাটা ব্যক্তিগতভাবেই বলা উচিত। অন্তরের সামনে খোলামেলাভাবে কথা বলে অন্যদেরও নিজের প্রিয় নারীর সম্পর্কে দুই চারটা কথা বলার সুযোগ করে দেওয়ার কোনো মানে হয় না। আর তাছাড়া এমনও নয় যে তার রুমমেটরা তার বন্ধু। নির্ময় মোবাইলটা নিজের প্যান্টের পকেটে ভরলো, অথবা রুম থেকে বেরিয়ে গেল। রাত হলে বাহিরটা পুরোপুরি অন্ধকারে গ্রাসিত হয়নি। কৃত্রিম সোডিয়ামের আলো জলজল করছে চারিদিক। নির্ময় তাকালো আশেপাশে। এই অংশটা বেশ নীরব, তেমন কাউকে দেখা যাচ্ছে না চারপাশ। নির্ময় হাঁটু মুড়ে বসলো সবুজ ঘাসের উপর। পকেট থেকে মোবাইলটা বের করে আবারও কল লাগালো চৈত্রীর নাম্বারে। সেকেন্ড কয়েক যেতেই চৈত্রী ধরলো কলটা, মোবাইলটা কানের কাছে নিয়ে বলল, হ্যালো।
হ্যাঁ, এখন বলো তো মোবাইল কবে কিনলে? কালই। ও, কিন্তু তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও বা এখানে ভর্তি পরীক্ষা দিয়েছো, আমাকে কেন জানালে না? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সারপ্রাইজ তো দিয়েছো বটে, তবে একটা কথা বলো তো, তোমার মতো গর্ধব মহিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে চান্স কিভাবে পেলো? সত্যিই নিজে থেকে চান্স পেয়েছো তো, নাকি কাউকে টাকা খাইয়ে চান্স নিয়েছো? তেতে উঠল চুচি, ঝাঁঝালো কণ্ঠে বলল, এই একদম মাঝে মাঝে কথা বলবেন না নির্ময় ভাই। আমি মোটেও টাকা খাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি। আমি চান্স পেয়েছি নিজের যোগ্যতায় নির্ময় ভাই। ভ্রু কুচকালো নির্ময়, রাশভারী কণ্ঠে বলল, তুমি কি আমাকে ভাই বলে বলে হার্ট অ্যাটাক করিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছো চৈত্র? মানে? মানে 2 লাইন কথায় কমপক্ষে 3 বার নির্ময় ভাই শব্দটা উচ্চারণ করো। এমন চলতে থাকলে আমার হার্ট অ্যাটাক করতে আর বোধহয় বেশি দেরি নেই। হাসলো চৈত্রী, দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, কিন্তু আমি তো আপনাকে নির্ময় ভাই বলেই ডাকবো, নির্ময় ভাই। দাঁতে দাঁত চাপলো নির্ময়, বলল, সামনে পাই থাপড়ে একদম ভাই বলার শখ মিটিয়ে দেবো গর্ধব মহিলা। একদম আমাকে আজে বাজে নামে ডাকবেন না নির্ময় ভাই। ডাকবো, 100 বার ডাকবো। কি করবে তুমি? মুখ ভেঙে দেব। আমার মুখ ভাঙতে হলে তোমাকে আমার কাছে আসতে হবে। আগে কাছে তো এসো, তারপর মুখ ভাঙবে নাকি মুখে আদর করবে সেটা দেখা যাবে। কান গরম হয়ে উঠল চৈত্রীর, লজ্জায় গাল দুটোতেও লাল আভা ছড়িয়ে পড়েছে তার। এমন একটা কথা কিভাবে নির্লজ্জের মতো বলে দিল নির্ময়? দিন দিন এই লোক ভদ্র থেকে লুচু হয়ে উঠছে। নাক ছিটকাল চৈত্রী, বলল, ছি, অসভ্য। হাসলো নির্ময়, মোবাইলটা কানাকাছি রেখে ঘাসের উপর শুয়ে পড়ল সে। মোহিত কণ্ঠে বলল, মাঝে মাঝে এভাবে একটু আধটু অসভ্য হয়ে উঠতে হয়, ও তুমি বুঝবে না চৈত্র। আচ্ছা বুঝলাম না, না হয় কিন্তু এখন রাখছি, পরে কথা বলবো আবার। শোয়া থেকে উঠে বসলো নির্ময়, কাতর কণ্ঠে বলল, এখনই রেখে দিবে? মা ডাকছেন, আবার পরে কথা বলবো। কি আর করার, নির্ময় ছোট করে উত্তর দিল। আচ্ছা। প্রবাহমান সময়ের গতিতে বই গেছে আরো কয়েকটা দিন। দেখতে দেখতে চলে এসে চৈত্রীর ঢাকা যাওয়ার দিন। এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খুশি, এবার নির্ময়ের কাছে যাওয়ার খুশিতে নিজের পরিবার এলাকা ছেড়ে দূরে যাওয়ার কষ্টটা না বুঝলেও এখন সে বেশ ভালোই বুঝতে পারছে। মা বাবাকে ছেড়ে দূরে যেতে ভীষণ কষ্ট হচ্ছে তার। ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে বেরোলেও এখন যেতে ইচ্ছা করছে না তার। বাড়ির সামনে দাঁড়িয়ে মায়ের গলা জড়িয়ে কেঁদে যাচ্ছে ঘন্টাখানেক ধরে। খালেদ সাহেব কয়েকবার তাড়া দিয়েছে মা মেয়েকে, কিন্তু এদের ছাড়াছাড়ির কোনো নাম গন্ধ নেই। এবার তেতে উঠলেন খালেদ সাহেব, চামেলি বেগমকে বললেন, যেভাবে মরা কান্না জুড়েছো মনে হচ্ছে যেন মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, আর তুমি মেয়েকে বিদায় দিচ্ছ। শোনো, তোমার মেয়ে পড়তে যাচ্ছে, কোথায় তাকে দোয়া করবে, আরও সাহস দিবে তা নয়, কেঁদে কেটে আরও মেয়েটাকে নরম করে দিচ্ছ। চামেলি বেগম ছেড়ে দাঁড়ালেন চৈত্রীকে, আঁচলে মুখ গুজে বললেন, তুমি বুঝবে কি, মায়ের মন তো। খালেদ সাহেব আর কথা বাড়ালেন না, চৈত্রীর দিকে তাকিয়ে তাড়া দিলেন তাকে, বললেন, এখন চল, নয়তো লঞ্চ পাবে না। কাঁদতে কাঁদতে চৈত্রী হাঁটা ধরলো বাড়ির সামনের রাস্তা ধরে। কিভাবে সে বাবা মাকে ছেড়ে একা একা থাকবে ঢাকা গিয়ে? সেখানে সব নতুন মানুষ, নতুন পরিবেশ। সে কি নতুনত্বের সাথে মানিয়ে নিতে পারবে নিজেকে? সচরাচর ঢাকা বা শহরে গিয়ে তেমন একটা থাকা হয়নি তার, তাই শহরে হালচাল ততটা বুঝে না সে। সেখানে আজ গিয়ে ঢাকার মতো একটা জায়গায় একা একা সে কিভাবে থাকবে? শুনেছে ঢাকায় নাকি রাস্তাঘাটে হরদম গাড়ির চলাচল, বাজে ধরনের মানুষের বসবাস সেখানে। রাস্তাঘাট ঘুরে বেড়ায় গুন্ডা, ছিনতাইকারী চক্র। বাবা মায়ের জন্য কষ্ট হচ্ছে, আবার নিজেকে খুব ভীতও লাগছে চৈত্রীর। আবেগের বশে নির্ময়কে ভালোবেসে এই পর্যন্ত তো চলে এসেছে, বাকিটুকু যেতে পারবে তো? ভোরের আলো ফুটতে শুরু করেছে একটু একটু করে, চারদিক একটু একটু করে ভরে উঠেছে যানবাহনের আমেজে। এই সকালেই যেন যানবাহনের পোপো ধ্বনিতে কান ধরে যাচ্ছে। নির্ময় সাত সকালে উঠেই তৈরি হয়ে চলে এসেছে সদরঘাটে। যদিও এর জন্য তাকে সাধারণ ভাড়ার চেয়ে বেশি ভাড়া গুনতে হয়েছে, কিন্তু কি করার, ওই সকালে ভাড়া বেশি না দিলে আসতে চাইছিল না কোনো গাড়ি। তবে এত কিছুর পরে প্রাপ্তি শুধু একটাই, চৈত্রী ঢাকায় এসেছে। কাল যখন চৈত্রী তাকে বলেছে তখন নিজেকে আটকে রাখতে পারেনি। কতদিন হয়েছে মেয়েটাকে সে দেখেছে। চৈত্রী নামক রমণীর তৃষ্ণায় যে বুকটা তার হাহাকার করছে, তাই তো সকাল সকাল উঠে চলে এসেছে চৈত্রীকে নিতে। একটা নজর চৈত্রীকে দেখে নিজের তৃষ্ণার্ত চোখ জোড়া শান্ত করতে।
অবশ্য সড়ক পথে আসলে আরো অনেক আগে তারা এসে পৌঁছাতো ঢাকায়, পদ্মা সেতু হয়েছে কিনা। কিন্তু পদ্মা সেতুকে উপেক্ষা করে চৈত্রের লঞ্চে এসেই ঢাকায়। আসলে যত বড় পদ্মা সেতুই হোক না কেন, বরিশালবাসী ওই লঞ্চে শুয়ে বসে চিৎকার হয়ে ঢাকা আসতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। চৈত্র অবশ্য এই কারণে বাসে না এসে লঞ্চে আসেনি। সে লঞ্চে এসেছে কারণ তার বাসে বমি ধরার ধাত আছে। বাসে একদম চড়তে পারে না চৈত্রী, তার উপর আবার এত সময় জার্নি। পরে দেখা যাবে বমি দিতে দিতে সে আর ঢাকা আসতেই পারলো না, মাঝপথে নেমে যেতে হলো বাস থেকে। তার থেকে সারা রাত শুয়ে বসে সে লঞ্চে এসেছে, যদিও লঞ্চেও তার বেশি ভয় লেগেছে। লঞ্চ যখন মেঘনায় ঢুকলো, চারদিক থেকে পানির তাণ্ডব বাড়লো, ঢেউয়ের গতিও বাড়লো, তখন বেশ ভয় পেয়েছিল চৈত্রী। বাবার হাত ধরে চুপটি করে সে বসেছিল লঞ্চের এক কোণে, আর মনে মনে স্মরণ করছিল দয়াময় সৃষ্টিকর্তাকে। নির্মল সে কোন সকাল থেকে এসে দাঁড়িয়েছে সদরঘাটে, এদিকে চৈত্রীতে দেখা নেই কোনো। বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে অবস্থিত এই সদরঘাট নামক স্থানটি। নির্মল তাকালো চারদিকে, কেমন আবর্জনায় পূর্ণ চারদিক। কিছু কিছু স্থান থেকে আবার দুর্গন্ধও ছড়াচ্ছে বেশ। কিছু কিছু মানুষ জীর্ণ শীর্ণ ছেঁড়া ফাটা জামা কাপড় গায়ে শুয়ে আছে সদরঘাটের মাটিতে, ঘুমাচ্ছে তারা। তাদেরই পাশ ঘেঁষে একটু উম্পে ঘুমিয়েছে রাস্তায় ঘুরে বেড়ানো নেড়ি কুকুরগুলো। নির্মল ভালোভাবে তাকালো তাদের দিকে। মানুষগুলোর পোশাকের মতো দেহটাও জীর্ণ শীর্ণ রুগ্ন, ময়লা যেন শরীরের কাপড়টাও ভিন্ন রং ধারণ করেছে। তপ্ত নিঃশ্বাস ফেললো নির্ময়। আমরা প্রতিদিন কেঁদে মরি আর ভাবি এই পৃথিবীতে আমাদের থেকে কষ্টে বোধহয় আর কেউ নেই। আমরা বরাবরই নিজেদের কষ্টকে খুব বড় করে দেখি, কিন্তু এই জায়গাগুলোতে আসলে এই মানুষগুলোকে দেখলে বোঝা যায় আমরা ঠিক কতটা ভালো আছি। দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পারছি, ভালো পোশাক পরতে পারছি। দিন শেষে আমাদের মাথার উপর ছাদ আছে, একটা মাথা গোজার ঠাঁই আছে। এদের মতো রাস্তায় পড়ে থাকতে হয় না আমাদের। রাস্তায় ঘুরে বেড়ানো ইতশ্রেণীর প্রাণীদের সাথে একই স্থানে ঘুমাতে হয় না আমাদের। আমরা সত্যিই মানুষগুলোর থেকে বড্ড বেশি ভালো আছি। সৃষ্টিকর্তা আমাদের ভালো রেখেছেন, অথচ ভাগ্যের পরিহাসে আমাদের সাথে একটু খারাপ হলে কেঁদে কেটে বুক ভাসায়, সৃষ্টিকর্তাকে দোষারোপ করি। অনেকে তো আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলে অনায়াসে। এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার আগে কি আমরা কখনো ভেবে দেখেছি আত্মহত্যা কোন জিনিসের সমাধান হতে পারে কিনা? দীর্ঘশ্বাস ফেললো নির্মল। ফিরে তাকালো নদীর দিকে, মৃদু হাসলো সে। কোন দিকে তাকিয়ে যেন শান্তি নেই। নদীর পানিও দূষিত, কেমন কালো রঙের হয়ে গেছে পানিটা। অথচ এই পানি নাকি একদিন মানুষ খেত বিনা বাধায়। আসলে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আমরা ইতশ্রেণীর প্রাণী নয়। তাই তো সবসময় নিজেদের স্বার্থের কথা ভাবি, ধ্বংস করি আমাদের পৃথিবীকে, আমাদের পরিবেশকে। আমরা নিজেদের একটু বিলাসবহুল জীবনযাপনের জন্য ধ্বংস করে দেই আমাদের বেঁচে থাকার প্রয়োজনে সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাকৃতিক জিনিসগুলো। এই যেমন আমরা কিন্তু চাইলেই পারতাম পরিবেশ দূষণ বা পানি দূষণ না করতে, আবার আমরা চাইলেই পারতাম এই অভাবী দুস্থ মানুষগুলো নির্মম জীবনের পাশে দাঁড়াতে। দরিদ্র সীমার উপরে দেশের প্রতিটি মানুষ যদি যে যার স্থান থেকে অল্প অল্প করে সাহায্য করত, তবে এই মানুষগুলোকে আজ বসবাস করতে হতো না এই ইতশ্রেণীর প্রাণীর মতো। কিন্তু একটু সাহায্য পেল তারা হয়তো একটু ভালোভাবে বাঁচতে পারতো, তাদেরও একটা মাথা গোজার ঠাঁই হতো। কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব তো, তাই কাউকে সাহায্য করাটা আমাদের ধাতে ঠিক যায় না। যদি কেউ আমাদের কাছে আসে সাহায্যের জন্য, আমরা সরাসরি বলে দিতেই পারবো না। তবু কিছু মুরব্বী বা ছোট কিছু বাচ্চা শ্রেণীর ছেলেমেয়েরা অনুরোধ করতে শুরু করে, বাবা 5টা টাকা দেন। বাবা দেন না, 2 দিন ধরে কিছু খাইনি, এবং অন্য কারো অনেক কথা। তখন রেগে যায় আমরা, ঝাঁঝালো কণ্ঠে বলি, কানে কাছে ঘ্যান ঘ্যান করবেন না বা করবি না, বলছি না টাকা দিতে পারবো না। অথচ খানিক সময় বাদে আমরা বড় বড় রেস্টুরেন্টে বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠতে পারি। আমরা সৃষ্টির সেরা জীব কিনা? নির্ময়ের আকাশ পাতাল ভাবনার মধ্যে লঞ্চ থেকে যাত্রীরা উঠে আসতে শুরু করলো। নড়েচড়ে সোজা হয়ে দাঁড়ালো নির্ময়, গলা উঁচিয়ে খুঁজলো চৈত্রীকে। খানিক বাদে সে দেখা পেয়েও গেল তার প্রিয় রমণীর। এতদিন পর এই প্রিয় মুখশ্রীটা দেখে যেন শীতল হলো নির্ময় নেত্রদ্বয়, আপ্লুত হলো হৃদয়। কিন্তু মেয়েটার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে। এক রাতের জার্নিতে কাহিল হয়ে পড়েছে মেয়েটা, চোখ দুটো ভীষণ দুর্বল লাগছে। নির্ময়ের মায়া হলো। সে এগিয়ে গেল চৈত্রীদের দিকে। খালেদ সাহেবের সামনে দাঁড়িয়ে ভদ্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? এত মানুষের মধ্যে সামনে পেছনে এতক্ষণ খেয়াল করেনি খালেদ সাহেব।
বাড়ি থেকে আনিত ব্যাগগুলো কাঁধে পিঠে চড়িয়ে আর এক হাতে মেয়ের হাত ধরে ভিড় টেলে হাঁটছিল সে। আর চৈত্রীর শরীর বেশ ক্লান্ত, সারা রাত ঘুম হয়নি একটুও। একে তো নতুন স্থান, তার উপর লঞ্চ, তাই হয়তো চোখ দুটোতে ঘুম ধরা যায়নি কাল। ক্লান্ত শরীর নিয়ে সে মাথা নিচু করেই হাঁটছিল, তাই এতক্ষণ তাদের চোখে পড়েনি নির্ময়কে। এই অপরিচিত স্থানে অপরিচিত মানুষদের ভেতরে হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে মাথা তুলে সামনে তাকালো খালেদ সাহেব এবং চৌধুরী। এতদিন পর নিজের প্রিয় পুরুষকে চোখের সামনে দেখে যেন চৌধুরীর দুর্বল নেতৃত্বের সবল হলো একটু। তবে এ সময় হঠাৎ নির্ময়কে স্থানে দেখে বেশ অবাক হলো খালেদ সাহেব, যদিও সে তা বুঝতে দিলেন না কাউকে। দুই ওষ্ঠে একটু হাসি ফুটে তুলে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আরে নির্ময় যে এই সময় এখানে? অপ্রস্তুত হয়ে পড়লো চৌধুরী। সেই তো কাল আসার সময় বলেছিল যে সে ঢাকা আসছে, আবার রাতেও বলেছে। তাই তো নির্ময় তাদের নিতে সকাল সকাল সদরঘাট এসে দাঁড়িয়ে গেছে। যদিও চৌধুরী থেকে বারবার করে বারণ করে দিয়েছিল এখানে আসতে, কিন্তু নির্ময় কি আর কোনো কথা শুনে? সে আসবে মানে আসবে, আর এসেই পড়েছে। এখানে এসে দেখা করা আর মাত্র কিছু সময় পর ভার্সিটিতে গিয়ে একসাথে দেখা করার মধ্যে পার্থক্যটা কি বোধগম্য হচ্ছে না চৌধুরীর। একটু পর তো তারা ভার্সিটিতেই যেত, তা নয় এখানে এসে এখন তার বাবার সামনে প্রশ্নের সম্মুখীন হয়ে গেল দুজনে। ঢোক গেল চৌধুরী। নির্ময়কে এখন তার বাবাকে বলে দিবে যে সেই নির্ময়কে বলেছে তারা ঢাকায় আসছে, তাই নির্ময় লাফাতে লাফাতে সকালে চলে এসেছে। নির্ময় একবার তাকালো চৌধুরীর চিন্তিত মুখশ্রীর পানে, অতঃপর খালেদ সাহেবের দিকে তাকে আলতো হেসে বলল, মা বলল আপনারা আসছেন, তাই নিতে এসেছি আপনাদের। খালেদ সাহেব হাসলেন, বললেন, আহা, ভাবির আবার তোমাকে এতটা কষ্ট দেওয়ার কি প্রয়োজন ছিল? আমরা নিজেরাই তো চলে যেতে পারতাম। নির্ময় খালেদ সাহেবের কাছ থেকে একটা ব্যাগ খুলে নিল, বলল, তবুও আমি না হয় এলাম আপনাদের সাহায্য করতে একটু। চঞ্চল ভাই তো আসতে পারবে না, সে তো থাকে এখান থেকে অনেকটা দূরে, তার উপর তার অফিস আছে আবার 8টার দিকে। খালেদ সাহেব আর কিছু বলল না। মেয়ের হাত ধরে সেও হাঁটতে শুরু করলো নির্ময়ের পিছু পিছু। একটু পথ এসে দাঁড়িয়ে পড়লো নির্ময়, ফিরে তাকালো চৌধুরীর চুপসানো মুখশ্রীর দিকে, অতঃপর খালেদ সাহেবের দিকে ফিরে তাকিয়ে বলল। খালেদ সাহেবও সায় জানালো নির্ময়ের কথায়, বললেন, কাকে কিছু খেয়ে দিলে ভালো হতো না? ধীরে ধীরে শহরের যানবাহনের চাপ বাড়ছে, আমাদের যেতে যেতে দেরি হবে কিছুটা। এর মধ্যে মধ্যে আবার জ্যামে পড়লে তো কথাই নেই। হ্যাঁ ঠিক বলছো, তাছাড়া মেয়েও কাল থেকে তেমন কিছুই খায়নি, ওকে এখন খাওয়ানো দরকার। খালেদ সাহেবের কথা শুনে নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চৌধুরীর দিকে। তার চুপসানো মুখশ্রীটা আরো চুপসে গেল, চোখ মুখে ফুটে উঠলো কিছুটা ভয়ের ছাপ। তবে নির্ময় কিছু বলল না তাকে। খালেদ সাহেবের সামনে কিছু বলে আবার কোন বিপদে পড়বে সে? চৌধুরীর থেকে দৃষ্টি ছুটে সে আশেপাশে রেস্টুরেন্ট খুঁজলো। কিছুক্ষণ পর পেয়েও গেল একটা রেস্টুরেন্ট। ছোটখাটো রেস্টুরেন্টটা, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এমনি সদরঘাট এলাকায় কিছু হোটেলে গেলে আরো সেখানকার পরিবেশ দেখলে তো খাওয়ার আগে বমি আসে। সে যাই হোক, তারা ঢুকলো রেস্টুরেন্টের ভেতর। ব্যাগগুলো একটা টেবিলের এক পাশে রেখে তারা তিনজন বসলো টেবিলটায়। খালেদ সাহেব আর চৌধুরী এক পাশে আর নির্ময় এক পাশে। নির্ময় তাকালো তাদের দিকে, বলল, কি খাবেন কাকা বলুন, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। খালেদ সাহেব উত্তর দেওয়ার আগে একবারই উত্তর দিল চৌধুরী, বেশ উৎসুক কণ্ঠে বলল, পিৎজা খাবো, পিৎজা। নির্ময় দাঁতে দাঁত চেপে তাকালো চৌধুরীর দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, কাল রাতে তেমন কিছু খাওনি নাকি? এখন এই সকাল সকাল আবার খাবে পিৎজা? পেটে সমস্যা হবে, পিৎজা বাদ দিয়ে অন্য কিছু খাও। চৌধুরী মানলো না। সে যখন বলেছে পিৎজা খাবে, পিৎজা তো আজকেই ছাড়বে। বাবার দিকে তাকালো চৌধুরী, বলল, বাবা আমি পিৎজা খাবো, সে কবে একবার খেয়েছিলাম, আর খাইনি। নির্ময় তাকালো চৌধুরীর দিকে, বলল, আমাদের বাড়ির ওই দিকে তো এগুলো পাওয়া যায় না, তাই খাওনি। এখন যখন ঢাকায় এসেছো, যখন ইচ্ছে খেতে পারবে এসব, তাই পরে খেয়েও পিৎজা। এই সকাল সকাল ওসব খেতে হবে না। চৌধুরী পাশ ফিরে তাকালো বাবার দিকে, আবদারি কণ্ঠে বলল, বাবা। খালেদ সাহেব সায় জানালেন চৌধুরীর আবদারে। নির্ময়ের দিকে হেসে বলল, থাক, মেয়েটা যখন খেতে চেয়েছে খাক, তুমি অর্ডার করে দাও একটু। নির্ময় কটমট করে তাকালো চৌধুরীর পানে। এই মেয়ে যা বলবে তা করেই ছাড়বে। খালেদ সাহেবের সামনে এখন কিছু বলাও যাচ্ছে না একে। কিছু বললে আবার কি না কি মনে করে। দাঁতে দাঁত চেপে নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো নির্ময়। চৌধুরীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ডাক দিল ওয়েটারকে। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। সূর্যটা তার তেজ কমিয়ে দিয়েছে কিছুটা। তবুও এই শহরের পরিবেশটা যেন কেমন গরম আবহাওয়া, গরম বায়ু, চারদিকে কেমন একটা গরম গরম পরিবেশ। চৌধুরী হলে নিজের রুমে নিজের জন্য বরাদ্দকৃত বিছানায় বসে আছে গুটিসুটি মেরে।
এখানে কাউকে সে চিনে না, জানেও না। ভেতরে ভেতরে কেমন একটা ভয় ভয় লাগছে তার। রুমমেট গুলো ভালো হয় নাকি খারাপ কে জানে। সে টিভিতে নাটক সিনেমাতে দেখেছে এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়ের রুমমেটরা ভালো হয় না। তারা কাউকে দুর্বল দেখলে তার উপর আরো চড়া হয় বেশি। আর সে তো দুর্বলই। শহরে হালচাল সে বোঝে না কিছুই। নতুন নতুন শহরে এসেছে কেবল, এর আগে তারা ঢাকায় আসা হয়নি তেমন। তার উপর বাড়ির কোথাও তার মনে পড়ছে বেশ। পরশু এই সময় সে বাড়িতে ছিল, মায়ের গলা জড়িয়ে, আর আজ এত দূরে, যেখান থেকে চাইলে সে দেখতে পারবে না বাবা মায়ের মুখটা। মা কেমন আছে কে জানে, কাঁদছে নিশ্চয়ই খুব। যদিও একটু আগেও চামিলা বেগমের সাথে কথা হয়েছে চৌধুরীর। সে বারংবারই মেয়েকে বলেছে সে ভালো আছে, কান্নাকাটি করছে না একদম। কিন্তু চৌধুরী ঠিক জানে তার মা তার জন্য কেঁদে বুক ভাসাচ্ছে প্রতি মুহূর্তে। শুধু মুখে বলেছে সে ভালো আছে। বাড়ির কথা ভাবতে ভাবতে চোখ দুটো ভরে উঠল চৌধুরীর। খালেদ সাহেব মেয়েকে হলে তুলে দিয়ে চলে গেছে চঞ্চলের কাছে, আর বলে গেছে কাল চঞ্চলকে নিয়ে আসবে। নির্মলটাও হয়েছে, সেই যে ওকে হলে তুলে দিয়ে চলে গেল আর দেখা নেই। আসলে এই লোকটা ভীষণ মদ, একদম খেয়াল রাখে না ওর, যার জন্য এত কিছু করে ঢাকা পর্যন্ত চলে এলো। সেই ওকে একা ফিরে চলে গেল, খোঁজও নিচ্ছে না একটু। চৌধুরীর ভাবনার মধ্যে কর্কশ কণ্ঠে বেজে উঠলো তার মোবাইলটা। বিছানার উপরে রাখা ছিল সেটা, হাত বাড়িয়ে সে হাতে নিল মোবাইলটা। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠলো নির্ময়, নির্দয় নির্ময় নামটা। ঠোঁট বাঁকালো চৌধুরী। এতক্ষণে তার কথা মনে পড়ছে এই লোকের। মনের মধ্যে কিঞ্চিত রাগ থাকলো চৌধুরীর। ধরলো কণ্ঠটা, কানের কাছে মোবাইলটা নিয়ে নম্র কণ্ঠেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। নির্ময় কথা বাড়ালো না বেশি, শুধু বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার হলের সামনেই আছি, বাইরে আসো। চৌধুরী মুখ বাঁকালো, বলল, পারবো না। ভ্রু কুচকালো নির্ময়, বলল, এই না শব্দটার ব্যবহার ছাড়া তুমি কি কোনো কাজ করতে পারো না চৈত্র? তাড়াতাড়ি বাইরে এসো, অপেক্ষা করছি আমি। আসবো না আমি। চৈত্র, ভুলে যেও না, এখন কিন্তু তুমি আমার হাতের কাছে আছো। আর একবার যদি এই না বোধক শব্দ শুনি আমি তোমার মুখ থেকে উচ্চারিত হতে, থাপড়ে একদম গাল লাল করে দেব। চৌধুরী কানের কাছ থেকে মোবাইলটা নামালো, ছোট ছোট চোখে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, আসছি আমি। খানিক বাদে চৌধুরী বেরিয়ে এলো বাইরে। নির্ময়কে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিক এগিয়ে গেল সে, বলল, ডেকেছেন কেন? নির্ময় তাকালো চৌধুরীর পানে। এই মেয়েটার মধ্যে কি এমন আছে জানা নেই নির্ময়ের, তবে সে এইটুকু বেশ ভালো জানে সে ছোটবেলা থেকেই মেয়েটা তাকে তার দিকে টেনে রাখে খুব করে। শৈশবে রাখতো ভালো লাগায়, আর বড় হয়ে রেখেছে ভালোবাসায়। কি আছে বইয়ের মুখশ্রীতে, যে মুখশ্রীর দিকে সে সারাদিন তাকিয়ে থাকলো তার তৃষ্ণা মেটে না, বরং বেড়ে যায়। নির্ময় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো চৌধুরীকে। আচ্ছা, মেয়েটার কানের গোড়া থেকে দুই একটা চুল বেরিয়ে নেই কেন? মেয়েটা বড্ড শক্ত করে বেঁধে রেখেছে চুলগুলো। কি হতো যদি একটু ঢিলে ঢালা খাটো করে চুল বাঁধতো? ছোট ছোট চুলগুলো মৃদু বাতাসে উড়ে আছড়ে পড়তো চৌধুরীর ললাটে। নির্ময় হাত বাড়িয়ে পরম যত্নে চুলগুলো গুজে দিত চৌধুরীর কানের গোড়ায়। লজ্জা লাল হয়ে উঠলো চৌধুরীর মুখশ্রী। নিজের ভাবনার উপর নিজেই হাসলো নির্ময়। এক পা বাড়িয়ে চলে গেল চৌধুরীর কিছুটা কাছে। হাত বাড়িয়ে চৌধুরীর বাঁধা চুলগুলো থেকে একগোছা চুল বের করে এনে ফেললো চৌধুরীর ললাটে। ভ্রু কুচকে তাকালো চৌধুরী, এদিকে পাত্তা দিল না নির্ময়। আলতো হেসে পরম যত্নে সে চুলের গোছখানি নির্ময় গুজে দিল চৌধুরীর কানের গোড়ায়। অতঃপর মৃদু কণ্ঠে বলল, চলো হাঁটি একসাথে। চৌধুরী হাঁটবে কি? সে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নির্ময়ের দিকে। এই লোক কি পাগল টাগল হয়ে গেছে নাকি? বাঁধা চুলগুলো থেকে একগোছা চুল বের করে গুজে দিল কানের গোড়ায়। তার চুল কি কানের গোড়া গোজার মতো ছোট চুল নাকি? তার চুলের মধ্যে তো কাটা ছোট চুল নেই, সব বড় বড় চুল। এখন এই বেঁধে রাখা চুলের মধ্যে কানের গোড়ার গোছা একগাছি লম্বা কোমর অব্দি চুল। এটা কি নতুন কোনো চুলের স্টাইল নাকি? বোধগম্য হচ্ছে না চৌধুরীর। চৌধুরীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তাড়া দিল নির্ময়, কি হলো, চলো আজ আমরা একসাথে হাঁটি। চৌধুরী আর না করলো না, ধীরে সুস্থে হাঁটতে শুরু করলো নির্ময়ের পাশাপাশি। নির্ময় হাঁটছে আর আর চোখে তাকাচ্ছে চৌধুরীর পানে। মেয়েটার চোখে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। কি হয়েছে মেয়েটার? নির্ময় মনে পড়লো সেই বিশ্ববিদ্যালয়ে আসার পর তার প্রথম দিকের ঘটনাগুলো, রুমমেটদের খারাপ ব্যবহারের কথা। তবে চৌধুরী কি পরিস্থিতির শিকার? তপ্ত নিঃশ্বাস ফেললো নির্ময়, বলল, কি হয়েছে? রুমমেটরা কিছু বলেছে? ডানে বামে মাথা নাড়ালো চৌধুরী, বলল, না। তাহলে মন খারাপ কেন? এমনি কিছু না। বাড়ির কথা মনে পড়ছে? চৌধুরী মাথা ডুইয়ে হেঁটে চললো, শুধু উত্তর দিল না কোনো। নির্মা বুঝলো চৌধুরী মনের
কথা, মনের অবস্থা। তারও তো প্রথম প্রথম বাড়ি ছেড়ে এসে খারাপ লেগেছিল ভীষণ। বাবা মা, বোন আর চৌধুরীকে মনে পড়ছিল ভীষণ। নির্ময় হুট করে নিজের স্থান থেকে সরে চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো। চৌধুরী মাথা নুয়ে হাঁটছিল বিদেশে, খেয়াল করেনি নির্ময়কে। দুই পা সামনের দিকে বাড়াতে এসে ধাক্কা খেলো নির্ময়ের সাথে। নুয়ে রেখা তার মাথাটা সোজা গিয়ে ঠেকলো নির্ময়ের বুকে। বিরক্ত হলো চৌধুরী। মাথা তুলে তাকাতে এসে দেখতে পেলে নির্ময় হেসে তার দিকে তাকিয়ে আছে। বিরক্তি আরো বেড়ে গেল তার। বিরক্ত ভরা কণ্ঠ এসে বলল, নিজের জায়গা থেকে সরে এসে এভাবে রাস্তার মাঝখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন নির্ময় ভাই? নির্ময় হাসলো, বলল, তোমার সাথে ধাক্কা খেতে এসে তো একটা বারের জন্য জড়িয়ে ধরনি আমায়। এলোমেলো দৃষ্টি পেল চৌধুরী। এই বেটা তো লজ্জাসরব বলতে কিচ্ছু নেই। এখন মাঝ রাস্তায় ওর লজ্জাসরব নিলামে তোলার ধান্দায় আছে নিশ্চয়ই। চৌধুরী আশেপাশে তাকালো, অতঃপর নির্ময়ের পাশ কাটিয়ে হাঁটা শুরু করলো সামনের দিকে। নির্ময় হাত টেনে ধরলো চৌধুরী। চৌধুরী অপ্রস্তুত হয়ে পড়লো। বিকেলের সময় হয়, আশেপাশে মানুষ রয়েছে বেশ। তার মধ্যেই বান্দা হাত ধরে টানাটানি শুরু করেছে। চৌধুরী হাত ছাড়ানোর চেষ্টা করলো নির্ময়ের হাতের মুঠো থেকে, কিন্তু পারল না। নির্ময় আরো শক্ত করে ধরলো চৌধুরীর হাতটা। আলতো হেসে বলল, চলো হাত ধরে হাঁটি। চৌধুরী এমনি মফস্বলের মেয়ে। এই শহরে মেয়েদের মতো ভাবভঙ্গি তার মধ্যে খুবই কম। শহরে যেখানে বন্ধুত্ব সম্পর্কটা ধারে, নারী পুরুষ রাস্তা থেকে হাজার হাজার মানুষের মধ্যে হেঁটে যেতে লজ্জাবোধ করে না, সেখানে এই অল্প স্বল্প মানুষের মধ্যে তার প্রিয় পুরুষের হাত ধরায় যেন লজ্জায় মরি মরি অবস্থা। এলোমেলো দৃষ্টি ফেললো চৌধুরী, বলল, লাজ লজ্জার বিসর্জন দিয়েছেন নাকি? এভাবে রাস্তার মধ্যে হাত ধরে রেখেছেন, আবার বলছেন হাত ধরে হাঁটবেন। নির্ময় হাসলো। চৌধুরী হাত টেনে সামনের দিকে নিয়ে যেতে যেতে বলল, ভাবছি সামনের মাসে একটা বাসা রাখবো, তারপর সেখানে তোমাকে নিয়ে উঠবো। বিয়ে ছাড়াই তোমাকে নিয়ে থাকবো সেখানে। ব্যাপারটা কেমন হবে বলো তো? থমকে দাঁড়ালো চৌধুরী। গোল গোল চোখে তাকালো নির্ময়ের দিকে। নাক মুখ কুচকে বলল, আপনি দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছেন নির্ময় ভাই। বিয়ে ব্যতীত এক বাড়িতে ছি ছি। দুষ্ট হাসলো নির্ময়। আবারও চৌধুরী হাত টেনে হাঁটতে হাঁটতে বলল, শুধু তোমার জন্য। চৌধুরী আর কিছু বলল না, শুধু কটমট করে শুধু একবার তাকালো নির্ময়ের দিকে। দিন দিন এই পুরুষ যেন অসভ্যতার সকল সীমা লঙ্ঘন করে ফেলেছে। জনসম্মুখে কি সব কথা! ছি ছি, কান গরম হয়ে উঠেছে চৌধুরীর। নির্ময় হাঁটতে হাঁটতে চৌধুরীর দিকে ফিরে তাকালো। ব্রু কুচকে ভালোভাবে দেখলো চৌধুরীর মুখশ্রী। অতঃপর বলল, তোমার কপালে কানের গোড়ায় গুজে রাখার মতো ছোট ছোট চুল নেই কেন? কারণ আমি চুল কাটিনি। নির্ময় চোখ ছোট ছোট করে তাকালো চৌধুরীর দিকে, বলল, অমন ছোট ছোট চুল পেতে হলে চুল কাটতে হয় বুঝি? জি, নয়তো এই বড় বড় চুলের মধ্য থেকে কপালের উপর কানের গোড়ায় গজে রাখার মতো চুল কি আকাশ থেকে টপকাবে? কোথা থেকে অমন ভাবে চুল কাটতে হয়? পার্লার থেকে। নির্ময় ঠোঁট গোল করে উত্তর দিল। ও। দুজন হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে নির্ময় হুট করে বলল,